হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ অল? দি প্ল্যাটফর্ম পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে জানাই সুস্বাগতম। আজ আমি আলোচনা করতে যাচ্ছি তাপগতিবিদ্যার পরবর্তী সবচেয়ে বেশি এই চ্যাপ্টারে একটা আলোচিত টপিক, যেটা হচ্ছে কার্নো ইঞ্জিন। আমাদের সবারই এই কার্নো ইঞ্জিনের যে টপিকসটা আছে এবং কার্নো সাইকেল আছে, সবারই একটু একটু সমস্যা থাকে। তো আমি আজ কার্নো ইঞ্জিন সম্পর্কে আলোচনা করব। প্রথমে বলে রাখা দরকার, আমরা এই কার্নো ইঞ্জিনটা কেন এসেছে এবং বিজ্ঞানী কার্নো, সাদি কার্নো, তিনি কেন এই ইঞ্জিনটি প্রথম ডিজাইন করেছেন। প্রথমত হচ্ছে, আমরা বাস্তবে যে ইঞ্জিনগুলো আমাদের চারপাশে দেখতে পাই, সেখান থেকে আমরা সম্পূর্ণরূপে শতকরা 25 থেকে 30% আমরা শক্তি আউটপুট হিসেবে পাই। কিন্তু আমাদের অবশ্যই আমাদের বিভিন্ন কিছু যদি ডিজাইন করতে হয় অথবা ইঞ্জিন ডিজাইন করতে, তাহলে একটা আদর্শ কিছু পরিকল্পনা করে নেওয়া উচিত। সেটার উদ্দেশ্যে বিজ্ঞানী সাদি কার্নো, যিনি হচ্ছেন ফরাসি বিজ্ঞানী, সাদি কার্নো প্রথম সকল দোষ ত্রুটি মুক্ত একটি ইঞ্জিন পরিকল্পনা করেন এবং এই ইঞ্জিনটির নাম হচ্ছে কি, কার্নো ইঞ্জিন। চলো তাহলে আমরা বেশি দেরি না করে শুরু করি আমাদের আজকের টপিক। অবশ্যই বোর্ডে দেখতে পাচ্ছ 4টা চিত্র আঁকা হয়েছে, ঠিক আছে? মানে হচ্ছে কি, কার্নো ইঞ্জিনের বেসিক হিসেবে আলোচনা করার জন্য এই 4টা চিত্র আঁকা হয়েছে। অবশ্যই তোমরা তোমাদের বইও দেখতে পাবে এই 4টা চিত্র দেওয়া আছে। ওকে, এখন চলো আমরা আলোচনা করি 4টা চিত্র কোনটা কি বোঝাচ্ছে আমাদের। প্রথমত আমরা দেখতে পাচ্ছি একটা সিলিন্ডার সি। ওকে, যে সিলিন্ডারের দুই পাশ, বাম পাশ এবং ডান পাশ, দেখো নীল কালারে দাগিত করা আছে। বাম পাশ এবং ডান পাশ এগুলো হচ্ছে তাপ অন্তরক পদার্থ দ্বারা তৈরি এবং নিচের অংশটি দেখো কোনো এক্সট্রা অংশ নেই, তার মানে এটা হচ্ছে তাপ পরিবাহী পদার্থ দ্বারা তৈরি। ওকে, এই সিলিন্ডারের মধ্যে আমরা কিছু গ্যাস ইউজ করব এবং এখানে একটা পিস্টন আছে যেটা হচ্ছে পি। ওকে, এই পিস্টনটাকে আমরা কি করব, উঠানামা করাবো। এই পিস্টনটাকে উঠানামা করি আমরা কি করতে পারবো, আমরা গ্যাসের আয়তন বৃদ্ধি বা আমরা আয়তন হ্রাস করতে পারবো। ওকে, এখানে সম্পূর্ণরূপে যে আমরা সিলিন্ডারের কথাটা বললাম, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে একটা ইঞ্জিন। এটাই হচ্ছে কি, একটা ইঞ্জিন। পরবর্তী পার্টে দেখতে পাচ্ছি আমরা একটা তাপ উৎস। কি দেখতে পাচ্ছি, তাপ উৎস। এই তাপ উৎসের চারপাশ দেখো তাপ অন্তরক পদার্থ দ্বারা তৈরি, ঠিক আছে? এখানে এই তাপ উৎসের তাপমাত্রা T1, যা নির্দিষ্ট। কোনো কিছুর পরিবর্তনে এই তাপমাত্রাটা কি হবে না, পরিবর্তিত হবে না। ওকে, এবং আমরা ইঞ্জিনটাকে কি করি, এই তাপ উৎসের উপর বসাই, ঠিক আছে? এটা হচ্ছে আমরা যখন কার্নো সাইকেল সম্পর্কে আলোচনা করব তখন আমরা সেটা বলবো। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তাপগ্রাহক। ওকে, তাপগ্রাহকের ঠিক সেম, তাপগ্রাহকের চারপাশে কি, তাপ অন্তরক পদার্থ দ্বারা তৈরি এবং উপরিভাগের যে অংশটা সেটা তাপ পরিবাহী পদার্থ দ্বারা তৈরি, কারণ এটার উপর আমরা ইঞ্জিনটাকে বসাবো। ওকে, এবং তাপগ্রাহক কি করবে, এই ইঞ্জিনটা থেকে তাপটা গ্রহণ করবে। ওকে, এবং এটার তাপমাত্রা নির্দিষ্ট। এটার তাপমাত্রা কত, এটার তাপমাত্রা হচ্ছে T2 তাপমাত্রা। কত, T2 তাপমাত্রা। এবং পরবর্তীতে ঠিক মাঝখানে আমরা দেখতে পাচ্ছি তাপ অন্তরক আসন। এখন তোমাদের সবার প্রশ্ন থাকতে পারে যে তাপ অন্তরক আসনটা কি জিনিস। তাপ অন্তরক আসনটা হচ্ছে মেইনলি, এটা কোনো ধরনের তাপ দিবেও না অথবা ইঞ্জিন থেকে তাপ নিবেও না, এটা জাস্ট কি করবে, এটার জায়গায় স্থির থাকবে। ওকে, আশা করি তোমাদের কার্নো ইঞ্জিনে যে পার্ট গুলো আছে এগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে তাপ উৎস, এটা হচ্ছে তাপগ্রাহক, এটা হচ্ছে তাপ অন্তরক আসন। মেইন ইঞ্জিন কোনটা, এই যে আমরা যেটাকে সিলিন্ডার দিয়ে প্রকাশ করলাম। ওকে, তাহলে চলো এবার আমরা কার্নো সাইকেল সম্পর্কে আমরা আলোচনা করা শুরু করি। এবার আমরা কার্নো ইঞ্জিনের মেইন আলোচনায় আসি। এখানে কার্নো ইঞ্জিনের প্রসেস হচ্ছে টোটাল 4টা। তো আমরা প্রথমত আমরা দেখি, প্রথমে আমরা ইঞ্জিনটাকে এই তাপ উৎসের উপর বসানো হয়। প্রথমে ইঞ্জিনটাকে কি করা হয়, তাপ উৎসের উপর বসানো হয়। যখন ইঞ্জিনটাকে আমরা তাপ উৎসের উপর বসাবো তখন কি হবে, স্বাভাবিকভাবে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে কত, T1। তো ইঞ্জিনটাকে যখন আমরা তাপ উৎসের উপর বসাবো তাহলে তাপ ইঞ্জিনের তাপমাত্রা কি হবে, বাড়তে থাকবে। কিন্তু কতটুকু পর্যন্ত বাড়বে, T1 পর্যন্ত বাড়বে। যেহেতু তাপ উৎসের তাপমাত্রা T1 ফিক্সড, তাহলে এক পর্যায়ে গিয়ে ইঞ্জিনের তাপমাত্রা এবং তাপ উৎসের তাপমাত্রা কি হয়ে যাবে, ফিক্সড হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ফেজ 1 হিসেবে আমরা লিখতে পারি T ফিক্সড। যেহেতু তাপমাত্রা স্থির হয়ে গেছে, তাই আমরা বলতে পারি এক্ষেত্রে কি হবে না, তাপ ইঞ্জিন এবং তাপ উৎসের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। এখন আমরা অলরেডি এর আগে কয়েকটি প্রসেস নিয়ে আলোচনা করেছি। তাহলে যখন তাপমাত্রা স্থির তখন সেটাকে আমরা কি বলবো, তখন এটাকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস। কি বলবো, আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া। কি বলবো, সমষ্ণ প্রক্রিয়া। এবং সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র, যেটা আমরা একদম বেসিক ভাবে আলোচনা করেছি, আমরা পড়েছি যে dq is equal to du plus pdv। যেহেতু সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে T1 এর কোনো ধরনের পরিবর্তন হচ্ছে না, তাই আমরা T1 equal to 0, দ্যাট মিন্স আমরা লিখতে পারি dq is equal to pdv। কি লিখতে পারি, dq is equal to pdv। ওকে, তো
তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি ডিকিউ ইজ ইকুয়াল টু পিডিবি, তার মানে ডিকিউ যদি বাড়ে পিডিবিও বাড়বে, ডিকিউ যদি নেগেটিভ হয় তাহলে পিডিবিও নেগেটিভ হয়। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যখন তাপ ইঞ্জিনটাকে আমাদের তাপ উৎসের উপর বসানো হয় তখন তাপ ইঞ্জিন তাপ উৎস থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে। ধরলাম এটি তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো, যেহেতু তাপ উৎস থেকে এটি ইঞ্জিনটি কি করছে তাপ গ্রহণ করছে, কিন্তু আবার এদিকে তোমাদের মনে রাখতে হবে তাপ উৎসের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কিন্তু তাপমাত্রা যেরকম আছে সেরকম থাকবে। কেন? কারণ তাপ উৎসের তাপমাত্রা ফিক্সড। তো যেহেতু তাপ উৎসের তাপমাত্রা ফিক্সড কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, যার কারণে এটা হচ্ছে সমষ্টি প্রক্রিয়া। কিন্তু তাপ উৎস থেকে ইঞ্জিন কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে, যার কারণে তার মানে কি আমরা ইঞ্জিনে কিছু পরিমাণ তাপ সরবরাহ করছি। যেহেতু তাপ সরবরাহ করছি তাই ডিকিউ এখানে হচ্ছে পজিটিভ। যেহেতু ডিকিউ পজিটিভ তার মানে এখানে ডিভি কি হবে পজিটিভ হবে। দ্যাট মিন্স আমরা বলতে পারি পিডিভি পুরোটা কি হবে পজিটিভ হবে। ওকে, তো আমাদের এখানে পিডিভির মধ্যে আমরা বলছি কি ডিভি পজিটিভ। যেহেতু ডিভি পজিটিভ তার মানে কি আয়তনটা কি হচ্ছে বাড়ছে। তার মানে আমরা যদি এখানে পিস্টনের চিত্রটা আঁকি কিভাবে বাড়বে, পিস্টনটা একটু উপরের দিকে উঠবে, কি করবে একটু উপরের দিকে উঠবে এবং গ্যাসের আয়তন কি হয়ে গেল বেড়ে গেল। তো এই অবস্থায় গ্যাসের যে প্রসারণটা হয়েছে তাকে কি বলা হচ্ছে সমষ্টি প্রসারণ। কি বলা হচ্ছে সমষ্টি প্রসারণ। আর এই ক্ষেত্রে সমষ্টি প্রসারণের ক্ষেত্রে সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, সমষ্টি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেটা কার সূত্র, যেটা হচ্ছে বয়লের সূত্র। যেহেতু পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা অলরেডি পড়েছি কি ডিভি বেড়ে যাচ্ছে, যেহেতু ডিভি বাড়ছে তার মানে ভি বাড়ছে, তার মানে পি কি হবে পি হ্রাস পাবে, পি কি হবে হ্রাস পাবে। ঠিক আছে, কিন্তু আমাদের তাপমাত্রা কি তাপমাত্রা কিন্তু ফিক্সড রয়েছে, তাপমাত্রা কি রয়েছে ফিক্সড, তাপমাত্রা কি কোনো ধরনের পরিবর্তন হয় না, তাপমাত্রা ফিক্সড। তো এই প্রক্রিয়াটাকে যদি আমরা গ্রাফের মধ্যে দেখাই, যদি আমরা এই প্রসেসটাকে আমরা গ্রাফের মধ্যে দেখাতে যাই তাহলে কি হতে পারে, আমরা এখানে ছোট করে লিখি আমাদের কি কি পরিবর্তন হয়েছে। ভি যদি বাড়ে প্রেসার কমে। তো সেই ক্ষেত্রে আমরা যদি গ্রাফে দেখাই পিভি লেখচিত্র যদি আমরা দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ভি বেড়েছে মানে কি এটা ডান পাশে যাবে, পি কমেছে তার মানে প্রেসার উপর থেকে নিচের দিকে নামবে। তার মানে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন গ্রাফটা আঁকবো তখন গ্রাফটা হবে ঠিক এরকম। ওকে, সেক্ষেত্রে আমাদের প্রথম যে তাপমাত্রাটা ধরো এই পয়েন্টটাতে আমাদের প্রেসার কত ছিল, প্রেসার যদি হয় P1 আয়তন ছিল V1, তাপমাত্রা কত ছিল T1। এই ক্ষেত্রে এই পয়েন্টে এসে আমাদের প্রেসার কি হয়েছে হ্রাস পেয়েছে। আমরা অলরেডি এখানে বলেছি যে প্রেসার হ্রাস পেয়েছে আয়তন বেড়ে গেছে, তার মানে আমাদের নতুন প্রেসার হচ্ছে P2 আয়তন হচ্ছে V2, কিন্তু তাপমাত্রা কি ফিক্স না, তাপমাত্রা আগের মতো রয়ে গেছে, সেহেতু তাপমাত্রা হচ্ছে T1। ওকে, এটা হচ্ছে এক নাম্বার প্রসেস। তো এটাকে আমরা বলতে পারি এই পয়েন্টটাকে দিলাম আমরা এ, এই পয়েন্টটাকে দিলাম আমরা বি। ওকে, এটা গেল আমাদের ফেজ 1। কি গেল ফেজ 1। এবার আমরা আমাদের পরবর্তী ফেজে চলে যাই। পরবর্তী ফেজে আমরা কি করব, পরবর্তী ফেজটার নাম হচ্ছে ফেজ 2। এই ফেজ 2 তে কি করা হয়, ফেজ 2 তে আমরা প্রথমে কি করেছিলাম ইঞ্জিনটাকে তাপ উৎসের উপর বসিয়েছিলাম। এবার তাপ উৎস থেকে নিয়ে ইঞ্জিনটাকে কোথায় বসানো হয়, তাপ উৎস থেকে নিয়ে ইঞ্জিনটাকে বসানো হয় তাপ অন্তরক আসনের উপর। তাপ অন্তরক আসনের উপর কি করবো আমরা ইঞ্জিনটাকে বসাবো। ইঞ্জিনটাকে যখন আমরা তাপ অন্তরক আসনের উপর বসাবো তখন সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি আমরা অলরেডি আগে বলেছি যে তাপ অন্তরক আসনের মধ্যে কোন ধরনের তাপ কি সে নিবেও না, কোন ধরনের তাপ কি করবে না সে দিবেও না। তার মানে এখানে কি হবে তার টেম্পারেচারটা কি হবে কোন ধরনের একটা পরিবর্তন হতে পারে। কিরকম, যেহেতু এটি তাপ অন্তরক আসন তো সেই ক্ষেত্রে তাপমাত্রা কি হবে, তাপমাত্রা কিছু পরিমাণ হ্রাস পাবে। কেন, আমরা অলরেডি বলেছি কি এখানে কিছু পরিমাণ কি কোনো তাপ দিচ্ছেও না কোনো তাপ নিচ্ছেও না। তার মানে কি এক্ষেত্রে আমরা বলতে পারি dq = 0। ওকে, তাহলে আমাদের dq = 0 হয় কোন প্রসেসে, আমরা অলরেডি পড়ে এসেছি, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কোন ধরনের প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যেটার মানে হচ্ছে অ্যাডিয়াব্যাটিক প্রসেস, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো আমরা অলরেডি তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জেনেছি dq = du + pdv। ওকে, যেহেতু এখানে dq এর মান 0 তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি এটা হতে পারে du = -pdv হতে পারে, অথবা এভাবে হতে পারে -du = pdv।
তো এই ক্ষেত্রে আমরা দুইটা জিনিসে বলতে পারি যে এখান থেকে আমরা দুইটা জিনিস বলতে পারি, যদি ডিইউ পজিটিভ হয় তাহলে পিডিবি হবে নেগেটিভ, যদি ডিইউ নেগেটিভ হয় তবে পিডিবি হবে পজিটিভ। তো এখান থেকে আমরা অলরেডি বুঝতে পারছি যে যেহেতু কোনো ধরনের তাপের আদান প্রদান হচ্ছে না, কিন্তু ডিইউ কি হচ্ছে, বাড়তেও পারে কমতেও পারে, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমরা যখন ইঞ্জিনটাকে এই তাপ অন্তরকাশের উপর বসাচ্ছি, এর পূর্ববর্তী পরিস্থিতি কি ছিল, কিছু পরিমাণ এই পূর্ববর্তী সমস্ত প্রসারণ, যেখানে কি গ্যাসের কি হয়েছিল, কিছু পরিমাণ প্রসারণ হয়েছিল, তার মানে পরবর্তী পরিস্থিতিতে গ্যাসের প্রসারণ আরেকটু বৃদ্ধি পাবে, তার মানে এখানে ডিবি কি হবে, পজিটিভ। যেহেতু ডিবি পজিটিভ তার মানে আমাদের এই রাশিটা পিডিবি পজিটিভ, তার মানে আমাদের উপরে যে দুইটা আমরা মান লিখেছি এই দুইটা মানের কি কোনো দরকার নেই। যেহেতু পিডিবি পজিটিভ তার মানে কি ডিইউ নেগেটিভ, তার মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেয়েছে। এখন আমরা জানি অভ্যন্তরীণ শক্তির সাথে তাপমাত্রার একটা সম্পর্ক রয়েছে, যদি কোনো বস্তুর অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তাহলে বস্তুর তাপমাত্রাও কি হবে, হ্রাস পাবে। তার মানে এই ক্ষেত্রে আগে তাপমাত্রা কত ছিল T1, এখন তাপমাত্রা কত হবে, তাপমাত্রা কমে হবে T2। ওকে, তাপমাত্রা কমে কত হবে T2। যেহেতু এই ক্ষেত্রে আমরা কি বলেছি, গ্যাসের আয়তন আরেকটু কি হলো, বেড়ে গেল, আয়তন কি হলো, বেড়ে গেল, তাহলে চাপ কি হবে, কমে যাবে, চাপ কি হবে, কমে যাবে। আয়তন যেহেতু বেড়ে গেছে তাই এখানে নতুন আয়তনটা হবে V3, চাপ যেহেতু কি হয়ে গেছে, কমে গেছে, তাহলে চাপটা কমে হবে P3। তো এখানে আমরা যখন এই পুরোটা প্রসেস, যেটা আমরা নাম বলেছি কি রুদ্ধতাপের প্রক্রিয়া, সেটাকে যখন আমরা গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে যাব, তখন আমরা দেখি, আমরা যেহেতু বলেছি রুদ্ধতাপের প্রক্রিয়া, তাই রুদ্ধতাপের প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফটা হয় একটু খারাপ, সমস্ত প্রক্রিয়ার তুলনায় রুদ্ধতাপের প্রক্রিয়া গামা গুণ খারাপ। তাহলে আমরা যখন এটা আঁকবো এটা কিভাবে যাবে, কেন এভাবে গেল, আমরা খেয়াল করি, আমাদের আয়তন বেড়ে গেছে তার মানে ডান পাশে, কিন্তু চাপ কমে গেছে তার মানে এই পাশে যাবে, চাপটা নিচে y অক্ষ বরাবর নিচের দিকে নামবে, আর প্রেসারটা কি আয়তন বেড়ে গেছে তার মানে কি ডান দিকে যাবে। তো সেক্ষেত্রে আমরা পয়েন্ট 3টা আমরা যেহেতু বলেছি T1 থেকে আমাদের পয়েন্ট 3 চেঞ্জ হয়ে যাবে, চাপ হবে P3, আয়তন হবে V3, আর টেম্পারেচার হবে T2। ওকে, আশা করি তোমাদের ফেজ 2টা বোঝা গেছে। এবার আমরা যাচ্ছি ফেজ 3। কোথায় যাচ্ছে, ফেজ 3 মানে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আবার কি হচ্ছে, তৃতীয় ধাপে আমরা কি করলাম, আমরা ইঞ্জিনটাকে তাপ অন্তরকাশন থেকে আবার তাপ গ্রাহকের উপর রাখলাম, কার উপর রাখলাম, তাপ গ্রাহকের উপর রাখলাম। তো স্বাভাবিকভাবে বুঝতে পারছো, যেহেতু তাপ গ্রাহকের উপর রেখেছি এবং তাপ গ্রাহকের তাপমাত্রা কত T2 নির্দিষ্ট, যেহেতু তাপ গ্রাহকের তাপমাত্রা T2 নির্দিষ্ট, তাহলে এই ইঞ্জিনটা কি করবে, তাপ গ্রাহকে কিছু পরিমাণ তাপ কি করবে, বর্জন করবে, কিন্তু তাপমাত্রা, তাপগ্রাহক এবং ইঞ্জিনের তাপমাত্রা এক পর্যায়ে এসে নির্দিষ্ট হয়ে যাবে, কারণ কি তাপগ্রাহকের তাপমাত্রা নির্দিষ্ট। তার মানে আমরা তাপগ্রাহকের ফেজ 3 তে আমরা বলতে পারি T2 ফিক্সড। যেহেতু T2 ফিক্সড তাহলে সেক্ষেত্রে, আর এক্ষেত্রে কি হচ্ছে, বস্তুটা তাপ হারাচ্ছে। প্রথমত হচ্ছে যেহেতু তাপমাত্রা ফিক্সড, তাহলে এটাকে আমরা বলবো কি সমষ্ণ প্রক্রিয়া। কি বলবো, সমষ্ণ প্রক্রিয়া। ওকে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঠিক আগে আমরা জেনে এসেছি যে dq is equal to du plus bdv। যেহেতু তাপমাত্রা ফিক্স তার মানে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন 0, তার মানে dq equal to হবে pdv। ওকে, যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, এখানে দেখা যাচ্ছে যে এটি তাপগ্রাহকে কিছু পরিমাণ তাপ কি করবে, বর্জন করবে। যদি সিস্টেম তাপ হারায়, আমরা জানি কি dq কি হয়, নেগেটিভ হয়, dq কি হয়, নেগেটিভ হয়। যেহেতু dq নেগেটিভ তাহলে pdv কি হবে, নেগেটিভ। আমরা pdv এর মধ্যে জাস্ট dv টা নিলাম, dv টা হচ্ছে কি নেগেটিভ, dv নেগেটিভ, তার মানে হচ্ছে কি আয়তন কি হচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে। আয়তন যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে প্রেসার কি হবে, বেড়ে যাবে, কিন্তু তাপমাত্রা কি, তাপমাত্রা কি ফিক্সড, তাপমাত্রা কি ফিক্সড, তাপমাত্রা T2 কি ফিক্সড। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করি, যেহেতু আমাদের আয়তন হ্রাস পাচ্ছে, যেহেতু আমাদের আয়তন হ্রাস পাচ্ছে, তাই এটাকে আমরা বলবো সমষ্ণ সংকোচন। কি বলবো, সমষ্ণ সংকোচন। যখন আমরা এই যে স্টেপগুলা যখন আমরা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, আমরা এটা দেখতে পাচ্ছি প্রেসার কমে, প্রেসার বেড়ে গেছে, আয়তন কমে গেছে। প্রেসার বেড়ে গেছে মানে কি, এটা উপরের দিকে উঠবে, y অক্ষ বরাবর উপর দিকে উঠবে। আয়তন কমে গেছে, তার মানে এটা বাম পাশে আসবে। যেহেতু সমষ্ণ প্রক্রিয়া তাহলে গ্রাফটা হবে ঠিক এরকম। এবং নতুন দিনটা আমরা পয়েন্ট পেয়ে গেছি, কি কি, এটাকে দিলাম সি আগেরটা, এটাকে দিলাম ডি। প্রেসার কত ছিল, প্রেসার হচ্ছে তোমার P4,
আয়তনও পরিবর্তন হয়েছে V4, কিন্তু টেম্পারেচার কি আগেরটাই ফিক্সড, তার মানে T2 পরিমাণে ফিক্সড। ওকে, এবার তোমাদের বলে রাখা ভালো যে আমরা প্রথমে বলেছি, প্রথমে তাপোচ্চ বসেছি, তারপর তাপান্তর, তারপর কি তাপগ্রাহক। তাহলে এবার আমাদের ফেজ 3 শেষ, এবার আমরা যাচ্ছি ফেজ 4 এ। কার্নো চক্রের ফেজ 4। ফেজ 4 এ আমরা কি করব? ফেজ 4 ফেজ 4 এ কি করা হয়? ফেজ 4 এ আবার ইঞ্জিনটাকে তাপগ্রাহক থেকে আবার তাপান্তরক আসনের উপর বসানো হয়। অলরেডি তাপান্তরক আসনে তোমাদেরকে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এখানে কোনো পরিমাণ তাপ দিবেও না, কোনো পরিমাণ তাপ নিবেও না, তার মানে কি এখানে dq হচ্ছে 0। যেহেতু dq 0, আগের মতো সেটা কি হবে? রুদ্ধতাপের প্রক্রিয়া, মানে ফেজ 2 এর মতো এটা কি হবে? রুদ্ধতাপের প্রক্রিয়া। যেহেতু dq 0, তাহলে dq ইজ ইকুয়াল টু du প্লাস pdv। আমরা অলরেডি পড়ে এসেছি dq 0, তার মানে এখানে du ইকুয়াল টু মাইনাস pdv হতে পারে। তো এখানে আমরা অলরেডি বলেছি du পজিটিভ হলে pdv হবে নেগেটিভ, du নেগেটিভ হলে pdv হবে পজিটিভ। ওকে, কিন্তু আমরা অলরেডি বলেছি কি এর পূর্ববর্তী প্রসেসে, যেটা হচ্ছে কি সমষ্ণ সংকোচন। কি হয়েছিল? সমষ্ণ সংকোচন। এই গ্যাসের আয়তন কি হয়েছে? হ্রাস পেয়েছে। তো যখন আমরা তাপান্তরক আসনের উপর বসাবো, ঠিক সেই পর্যায়ে গ্যাসের আয়তন আরো কিছু পরিমাণে হ্রাস হবে, যার কারণে কি এখানে ডিবি কি হবে? হ্রাস পাবে। ডিবি কি হবে? হ্রাস পাবে। ডিবি যেহেতু হ্রাস পেয়েছে, তার মানে এখানে পিডিবি কি হবে? কমে যাবে। তার মানে আমাদের পরবর্তী দুটো প্রসেস আমরা কেটে দিতে পারি। তার মানে ডিইউ কি হবে? বেড়ে যাবে। মানে অভ্যন্তরীণ শক্তি কি হবে? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কি হবে? ডিইউ। ডিইউ কি হবে? বেড়ে যাবে। যেহেতু ডিইউ বেড়ে যাচ্ছে, দ্যাট মিন্স টেম্পারেচার কি আর আগের মতোই থাকবে? না, অবশ্যই না। তাহলে টেম্পারেচার কি হবে? কিছু পরিমাণে বেড়ে যাবে। টেম্পারেচার কত হবে তখন? তখন T2 থেকে সেটা আবার টেম্পারেচারটা বেড়ে যাবে, তার মানে T পজিটিভ। তো সেই ক্ষেত্রে আমরা অলরেডি বলেছি যে ডিভি কি হয়েছে? হ্রাস পেয়েছে। তার মানে এখানে আয়তন হ্রাস পেয়েছে, চাপ কি হবে? বেড়ে যাবে। টেম্পারেচার কি হলো? বেড়ে গেল। তো সেটাকে যখন আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাব, তখন আমাদের টেম্পারেচারটা, তখন আমরা যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে যাব, বি হয়ে গেল, কমে গেল। তার মানে কি এটা আরো বামে আসবে, এক অক্ষ বরাবর বাম দিকে আসবে। আর যেহেতু প্রেসার বেড়ে গেছে, তার মানে কি প্রেসারটা উপরের দিকে উঠবে, এক অক্ষের উপরে উঠবে। তাহলে সেক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে, যেহেতু এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, গ্রাফটা হবে ঠিক এরকম। এবং সেক্ষেত্রে ঠিক আগের প্রেসার P1 এবং পরবর্তীতে আয়তন V1 এবং টেম্পারেচার আবার আগের মতোই T1 এ চলে আসবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে আমরা তো 4টা প্রসেস করলাম, তাহলে আমাদের টেম্পারেচারটা বেড়ে গেছে, কিন্তু আমাদের এই টেম্পারেচারটা আবার আগের মতো চলে আসলো কেন? এবার আমি তোমাদের বলতে চাই খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যে কার্নো সাইকেলের আলোচনা করছি, এই কার্নো সাইকেল হচ্ছে একটা রিভার্সিবল প্রসেস। এখানে টোটাল 4টা রিভার্সিবল প্রসেস আমরা প্রত্যক্ষ করতে পারি। 4টা রিভার্সিবল প্রসেসের মধ্যে আমরা অলরেডি প্রথম স্টেপটা পড়েছি সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় স্টেপটা পড়েছি সমষ্ণ সংকোচন, সমষ্ণ প্রসারণ, দ্বিতীয় স্টেপটা পড়েছি রুদ্ধতাপীয় প্রসারণ, এর পরবর্তীতে পড়েছি সমষ্ণ সংকোচন, এর পরবর্তীতে কি হবে? রুদ্ধতাপীয় সংকোচন। এবং পরবর্তীতে সেটা পূর্ববর্তী যে টেম্পারেচার, মানে একদম প্রারম্ভিক যে টেম্পারেচারটা ছিল, সেই সেম টেম্পারেচারে চলে আসবে। এবং এইভাবে করে প্রসেসটা কি হবে? চলতে থাকবে। এই কারণে এই যে চিত্রটা, এই যে প্রসেসটা, এই যে কার্নো চক্র, এটাকে বলা হয় রিভার্সিবল প্রসেস। ওকে, এবং এখানে আমাদের যে রিভার্সিবল প্রসেসটা, এটা আমাদের অবশ্যই খুব বেশি ইম্পর্টেন্ট। এবং এই ক্ষেত্রে টোটালি যে শক্তির পরিবর্তনটা হচ্ছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আমরা খেয়াল করি, এখানে আমাদের যেহেতু এই ফার্স্ট প্রসেসে কিছু পরিমাণ তাপ শোষণ করেছে, তার আমরা লিখবো এখানে Q1 পরিমাণ তাপ শোষণ করেছে সমষ্ণ প্রসারণের সময়। এখানে কিছু পরিমাণ তাপ কি করেছে? বর্জন করেছে সমষ্ণ সংকোচনের সময়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো ধরনের কি পরিবর্তন হয় না। তো আমাদের সিরিয়াল প্রসেস গুলো আমরা চিন্তা করতে, A থেকে B, B থেকে C, C থেকে D, D থেকে আমরা নির্দেশ করব। ওকে, আশা করি তোমাদের প্রসেসটা বোঝা গেছে। এবার আমরা আলোচনা করব এই যে 4টা প্রসেস আমরা বললাম, এই 4টা প্রসেসের মধ্যে কাজের কি ধরনের পরিবর্তন হবে। আমরা অলরেডি যে 4টা প্রসেস করেছি, প্রথমত ছিল সমষ্ণ প্রসারণ। তাহলে টোটাল কাজ আমরা যদি W দিয়ে নির্দেশ করি, সমষ্ণ প্রসারণে অবশ্যই কি সেটা কি হবে? সিস্টেমের উপর কাজ করা হয়েছে। সিস্টেমের উপর কাজ কি, সিস্টেম কি হয়েছে? তাপ শক্তি গ্রহণ করেছে, তার মানে কি DQ পজিটিভ। ওকে, তো সেই ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে পজিটিভ, কারণ কি সমষ্ণ প্রসারণ। দ্বিতীয় স্টেপে কি হয়েছিল? দ্বিতীয় স্টেপে হয়েছিল রুদ্ধতাপীয় প্রসারণ। এই যে দ্বিতীয় স্টেপটা আমরা এখানে দেখতে পাচ্ছি B থেকে C, কি B থেকে C, তো B থেকে C তে কি হয়েছে? রুদ্ধতাপীয় প্রসারণ। তো সেই ক্ষেত্রেও আমাদের কি হচ্ছে? কিছু পরিমাণ কাজ হয়েছে। তাহলে এখানে W টা হচ্ছে পজিটিভ।
তৃতীয় স্টেপে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় স্টেপে সেটা কি হচ্ছে সংকোচন, এবং সেটা কি সমস্ত সংকোচন। তাহলে তৃতীয় স্টেপে কাজ কি হবে নেগেটিভ। চতুর্থ স্টেপে কি হয়েছে রুদ্ধতাপীয় সংকোচন, তো সেক্ষেত্রে কি হবে কাজ কি হবে নেগেটিভ। এই টোটাল হচ্ছে এটা কার্নো চক্রে টোটাল কাজের পরিবর্তন W ইকুয়াল টু W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4। ওকে, প্রসারণের ক্ষেত্রে পজিটিভ, সংকোচনের ক্ষেত্রে নেগেটিভ। ওকে, এবার আমরা কার্নো ইঞ্জিনের দক্ষতা নিয়ে একটা কিছু বলার চেষ্টা করছি। আমরা গতদিন দক্ষতা টপিকটা আলোচনা করেছিলাম। তো দক্ষতার মধ্যে আমরা কি পড়েছিলাম, দক্ষতা করেছিলাম যদি দক্ষতা বা কর্মদক্ষতা চিন্তা করা, এটাই বলছো কাজ কতটুকু কাজ করছে এবং কত পরিমাণ আমরা কি তাপ শক্তি সরবরাহ করেছি। এর আগে বলা দরকার কাজটা কি। কাজটা হচ্ছে একটা ইঞ্জিন, ধরো আমরা একটা চিত্র আঁকলাম, এটা Q1 পরিমাণ তাপ গ্রহণ করেছে, Q2 পরিমাণ তাপ ছেড়ে দিয়েছে, তার মানে কাজ করেছে কতটুকু, কাজ করেছে Q1 মাইনাস Q2। ওকে, কাজ করেছে কতটুকু Q1 মাইনাস Q2। তো সেক্ষেত্রে সেটাকে যখন আমরা প্রকাশ করতে যাব তখন আমাদের হবে এটা ইকুয়াল টু W। W মানে কি Q1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। তাহলে ফাইনালি কত আসে এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1। এর পরবর্তীতে আমরা বলবো যে শুধুমাত্র কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য এই শর্তটা সত্য, Q2 বাই Q1 ইকুয়াল টু T2 বাই T1। তার মানে কি আমরা বলেছি যে প্রথমেই বলে দিয়েছি কার্নো ইঞ্জিন হচ্ছে একটি আদর্শ ইঞ্জিন। তো এই আদর্শ ইঞ্জিনের ক্ষেত্রে যে পরিমাণ তাপ মানে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে তাপের পরিমাণটা বাড়বে, কিন্তু বাস্তবে কোন ইঞ্জিনের ক্ষেত্রে সেটা গ্রহণযোগ্য নয়। তার মানে এই শর্তটা আমরা শুধুমাত্র কার জন্য অ্যাপ্লাই করতে পারবো, কার্নো ইঞ্জিনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। কার জন্য, অনলি ফর কার্নো ইঞ্জিন, অনলি ফর কার্নো ইঞ্জিন। ওকে, তো সেক্ষেত্রে আমাদের যখন আমরা অলরেডি পড়েছি এটা এগুলো কি 1 মাইনাস Q2 বাই Q1, তাহলে পরবর্তীতে আসবে এটা ইকুয়াল টু 1 মাইনাস T2 বাই T1, এবং এই শর্তটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য প্রযোজ্য। ওকে, আশা করি দক্ষতাটা তোমাদের বোঝা গেছে। সো আশা করি গাইস তোমাদের কার্নো ইঞ্জিনটা বোঝা গেছে এবং কার্নো সাইকেলটা আশা করি বোঝা গেছে। সো কার্নো ইঞ্জিন এবং কার্নো সাইকেল সম্পর্কিত যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবে, এবং অবশ্যই আমাদের যে দি প্ল্যাটফর্মের যে অফিসিয়াল পেজ আছে এবং অফিসিয়াল যে ফেসবুক গ্রুপ আছে অবশ্যই সেখানে জয়েন থাকবে। এবং যদি তোমাদের কার্নো সাইকেল সম্পর্কিত যদি কার্নো সাইকেল ছাড়াও এর পূর্ববর্তী কোনো টপিকসে যদি তোমাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে সেটা জানানোর চেষ্টা করবে, এবং তার উপর আমরা কিছু ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওকে গাইস, আজকে আমি এতটুকুই রাখছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। আর কথা হচ্ছে যদি কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে, আর যদি কোনো কিছু না বোঝার থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমার পরবর্তী ক্লাসে আমি সেই টপিকসটার উপর আলোচনা করে তারপর আমি আমাদের পরবর্তী টপিকসে যাব। ওকে, গুড বাই, সি ইউ লেটার।